স্বাগত জানাচ্ছি। আপনি যদি কানাডায় ওয়ার্ক পারমিটের ব্যাপারে চিন্তা করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি আজকের ভিডিওতে ডিসকাস করব যে এলএমআইএ কি, আপনার কী টাইপের রিকোয়ারমেন্ট আছে কানাডা আসার জন্য, কোন সময়টা আসলে ভালো হয় বা কী টাইপের ইন্ডাস্ট্রি আপনারা চুজ করতে পারবেন, এই ব্যাপারগুলি নিয়ে আলাপ করব। প্রথমে আসি যে আপনি যদি অ্যাজ এন ইন্টারন্যাশনাল ওয়ার্কার কানাডায় আসতে চান তাহলে আপনাকে মোস্টলি এলএমআইএ বেসড জব নিয়ে আসতে হবে। এলএমআইএ হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। তার মানে হচ্ছে যে আপনার অ্যাজ এ ইন্টারন্যাশনাল ওয়ার্কার আপনি যদি কানাডায় আসেন তাহলে কোনো ক্যানাডিয়ান তাদের জব হারাবেন না, সেটার একটা সার্টিফিকেশন ইস্যু করে হচ্ছে ইএসডিসি, একটা প্রতিষ্ঠান আছে কানাডার। তারা যদি এটা পজিটিভ আসে অথবা নিউট্রাল আসে এই সার্টিফিকেশনটা, তাহলেই কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা যায়। এলএমআইএ অ্যাপ্লিকেশনের জন্য রাফলি অ্যারাউন্ড 2 মান্থস 4 উইকস বলে, যদিও একটু বেশি লেগে যায়, কখনো কখনো 35 দিন লেগে যায়, 35 দিন থেকে অ্যারাউন্ড 2 মাস খানিক সময় লেগে যায় এলএমআইএর জন্য। আর ওয়ার্ক পারমিট পেতে অ্যানাদার 5 মান্থস টু 6 মান্থস সময় লাগে। যদি আমি কয়েকদিন আগে একটা অ্যাপ্লিকেশন করলাম, সেটা দেখেছি 133 দিন, বাট প্র্যাকটিক্যালি আরেকটু বেশি সময় লাগে। তার মানে আপনি যদি আসলে এন্ড টু এন্ড চিন্তা করেন যে আপনি বাংলাদেশে বসে বা কাতারে বসে অথবা সৌদি আরবে বসে কানাডায় আসতে চান ওয়ার্ক পারমিটে, তাহলে আপনার রাফলি অ্যারাউন্ড 1 বছর একটা বাজেট রাখতে হচ্ছে, টাইমের বাজেট। এখন আসুন যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে কিনা এবং কী টাইপের এডুকেশন আপনার প্রয়োজন। আমি নর্মালি খুব বেশি করে এনকারেজ করি যে অবশ্যই আপনারা যতটা এডুকেটেড হন ভালো হয়, কিন্তু মিনিমাম এইচএসসি না হলে আসতে আমি ডিসকারেজ করি। এটার কারণটা হচ্ছে আপনি এখানে আসার পরে কিন্তু পরবর্তীতে চাবেন পার্মানেন্ট রেসিডেন্ট হতে। পার্মানেন্ট রেসিডেন্ট হতে অনেকগুলি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন, আরেকটা হচ্ছে এজ, আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, এরকম কয়েকটা রিকোয়ারমেন্ট আছে। তো আপনি যদি এডুকেশন কম থাকে তাহলে কিন্তু আপনি পয়েন্টগুলি হারাচ্ছেন, অর্থাৎ আপনি পিআর হওয়াটা আপনার জন্য খুব দুঃসাধ্য বা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের মধ্যে যদি আসতে চান, আমি বলবো মিনিমাম 5 ইন জেনারেল মডিউলে যদি আপনাদের ইংলিশের প্রফিসিয়েন্সি থাকে ভালো হয়। আইএলটিএস ছাড়া আসা যায় কিনা এটা অনেকে বলেন যে এইরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যে পারলে নিয়ে যান। আমি আসলে পারার কেউ না। সো আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার মেরিটে আসবেন, এবং আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই আইএলটিএস করে আসেন। কারণটা হচ্ছে আপনাকে কিন্তু ভিসা অফিসার চোখে দেখছেন না, উনি কিন্তু আপনার ডকুমেন্ট দেখে ভিসা দিচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে ফুলফিল করতে পারছেন এবং একটা আপনার আইএলটিএসের একটা কপি জমা দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি একটা পজিটিভ ভাইব পাচ্ছেন। হোয়ারাজ আপনি যদি না থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি একটা নেগেটিভ ভাইব আসছে। সো এই ব্যাপারটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন এবং কোনো দালালের খপ্পরে পড়বেন না যে না তোমার জব ইন্টারভিউ লাগবে না, তোমার আইএলটিএস লাগবে না, তোমার কিচ্ছু লাগবে না, খালি পাসপোর্ট দেওয়া, বিদেশে নিয়ে যাচ্ছি, কানাডা নিয়ে যাচ্ছি। নো, এটা হচ্ছে না। কারণটা হচ্ছে এটা মিডল ইস্টের সাথে এটাকে আপনি এক করে ফেলেন না, আমি এইভাবে বলবো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা নর্মালি আপনার 6 মান্থস লাগে। কারণটা হচ্ছে অনেক সময় আপনার ক্যানাডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে অথবা ইভেন যে কোম্পানি আপনাকে নেবে তারা কিন্তু 6 মাসের একটা পে স্ট্যাপ চায়, এবং সেটা কিন্তু ব্যাংকের মাধ্যমে। তার মানে আপনি তৈরি করে দিচ্ছেন, সেটা হলে হবে না। আর আপনাদের রেজুমিটা আপনার অবশ্যই ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ডে রেজুমি প্রিপেয়ার করবেন। আচ্ছা, করার জন্য খুব সিম্পল। আজকাল গুগল করলে সব কিছু পাওয়া যায়, বা আপনি ইউটিউব করে দেখেন যে ক্যানাডিয়ান ফরম্যাটে স্ট্যান্ডার্ড একটা রেজুমি কীভাবে তৈরি করার অবশ্যই মাথায় রাখবেন। যেমন আপনি ডেট অফ বার্থ আপনার রেজুমিতে দিবেন না, বা ছবি দিবেন না, অথবা আপনি মেরিটাল স্ট্যাটাস দিবেন না, আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলি কিন্তু কানাডায় হাইলি ডিসকারেজড, এবং সেটা কিন্তু রেজুমিতে কেউ উল্লেখ করে না। তো আপনি যদি এগুলি দেন, উল্টা নেগেটিভলি কাজ করবে। আর আনএডুকেটেড লোকরা কানাডা আসতে পারে কিনা সেটা নিয়ে একটা আমি দেখছি যে বাংলাদেশে প্রচুর অ্যাড দিচ্ছে, এবং সেই অ্যাডটা কিন্তু ভালো কিছু না। সো আনএডুকেটেড লোকরা যদি ইভেন ভিসাও পায়, এখানে এসে করবেটা কি? কারণ ওনারা কিন্তু কমিউনিকেশন স্কিলস নাই। তার মানে যদি কোনো বিপদে পড়ে এখানে 911 কল করতে হয়, যেটা বাংলাদেশে 999 আছে। সো সেই কলটা কিন্তু আপনি করতে পারছেন না। তো যদি না করতে পারেন, আপনি যদি মারাও যান, আপনি কীভাবে হেল্পটা চাবেন? সেক্ষেত্রে আমি বলবো যে আনএডুকেটেড লোকরা যদি উইথ ডিউ রেসপেক্ট, অনেকে হয়তো অনেক কারণে পড়াশোনা করতে পারেননি, কিন্তু আপনারা না আসার চেষ্টাটা করাই ভালো হবে। কারণটা হলো যে আপনারা দালালের খপ্পরে পড়তে পারেন, বা আসলেও কিন্তু আপনাদের স্ট্রাগলের শেষ থাকবে না। সেই কারণে এগ্রিকালচার স্ট্রিমে ভিসা হয় কিনা, অ্যাগেন আমি কিছু কাজ করি, কৃষির কাজের ভিসা বলে অনেকে। সো এই এগ্রিকালচারে কিন্তু আমি দেখছি যে ক্যারিবিয়ান কান্ট্রিজ অথবা মেক্সিকোর এমপ্লয়িরা আসেন। আমি কিন্তু দেখিনি বাংলাদেশি এমপ্লয়িরা আসতে। হয়তো বা শুরু করতে পারে 2-1 জন, কিন্তু আই এম নট ভেরি শিওর।
আরেকটা ব্যাপারে আমি শিওর পুরোপুরি, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের কোনো বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কানাডিয়ান গভর্নমেন্টের কোনো চুক্তি নেই যে শ্রমিক নিবে। তো আপনারা যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু এই দাবিটা এখন অবশ্যই তুলতে পারেন। এটা একটা যৌক্তিক দাবি যে বাংলাদেশ হাই কমিশন, অটোয়ায় যে হাই কমিশন আছে, তারা যেন কানাডিয়ান গভর্নমেন্টের সাথে কথা বলেন এবং এই ব্যাপারটা উত্থাপন করেন যে বাংলাদেশে খুবই স্কিল শ্রমিক আছেন এবং তারা এখানে এসে কন্ট্রিবিউট করতে পারেন এবং নির্দিষ্ট সময়ের পরে ফেরত যাবেন। যেমন ধরেন অনেক লোকজন আছেন, লোকজন বলতে আমি ওয়ার্কার বোঝাচ্ছি এগ্রিকালচারে, তারা কিন্তু বিটুইন 5 মান্থস থেকে 11 মান্থসের জন্য কানাডায় আসে, আবার চলে যায়। প্রত্যেক বছর এই ঘটনাটা ঘটে। সো 60,000-এর মতো এমপ্লয়িজ আসে বিভিন্ন দেশ থেকে। এরা এসে সিজনাল ওয়ার্কার হিসেবে আসে, আবার ওরা তাদের নিজেদের দেশে ব্যাক করে। কনস্ট্রাকশন কুড বি ওয়ান অফ দ্য গুড অ্যাসপেক্টস, যেখানে আপনি চেষ্টা করতে পারেন। সো আপনি যদি পেইন্টার হন বা প্লাম্বার হন, ইলেকট্রিশিয়ান হন, আপনার অবশ্যই সার্টিফিকেশন লাগবে। সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো হয়। আপনি যদি ট্রেডের কোনো লাইসেন্স থাকে এবং ট্রেড এডুকেশন থাকে, ট্রেড বলতে আমি বোঝাচ্ছি যেগুলি একটু আগে বললাম যে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তাহলে আপনাদের জন্য কিন্তু কাজ পেতে ইজি এবং আপনার এন্ট্রেন্সটা খুব স্মুথ একটা ট্রানজিশনের মধ্যে থাকে। রেস্টুরেন্টও কিন্তু ওয়ান অফ দ্য প্রমিজিং কি বলবো ফিল্ড, যেখানে প্রচুর বাংলাদেশি ভাই বোনরা আসছেন এবং ভালো কন্ট্রিবিউট করছেন কানাডার ইকোনমিতে। বয়সের ব্যাপারে অবশ্যই আপনার যদি বয়স কোনো কারণে 40-এর উপরে হয়ে যায় বা 45-এর উপরে হয়ে যায়, আমি খুব একটা এনকারেজ করবো না। কারণটা হচ্ছে এরপরে কিন্তু আপনার এখানে পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হতে খুব বেশি কষ্ট হবে, অথবা হবে না অনেকের, কারণ ডিপেন্ড করে কোন প্রভিন্সে আছেন এবং ওখানকার রিকোয়ারমেন্ট কী আছে। সো ওই বয়সে এসে আপনার জন্য কষ্টই বাড়বে বা দুঃখই বাড়বে। আপনি যেই ড্রিম নিয়ে আসবেন, ড্রিমটা হয়তো কখনই ফুলফিল হবে না। কোনো প্রলোভনের শিকার হবেন না। সো আগে নিজে বুঝে দেখে তারপরে কিন্তু আগাবেন। ফাইনালি আমার কথা হচ্ছে যে আপনারা যদি কানাডায় ওয়ার্ক ভিসা নিয়ে আসতে চান, jobbank.gc.ca, আমি আবার রিপিট করছি, www.jobbank.gc.ca এই ওয়েবসাইটে যাবেন এবং এখানে কিন্তু আপনি খুব সুন্দর করে দেখতে পারবেন যে কোন ক্রাইটেরিয়া, কোন রিকোয়ারমেন্ট আছে, এবং নিচে লেফটে একটা বাটন দেখবেন যে স্টপ সাইন আছে। যদি লাল এবং স্টপ সাইন দেখেন তার মানে এটা আপনার জন্য না, বাট গ্রিন যদি দেখেন বাটনটা, তাহলে বুঝবেন যে এটা ইন্টারন্যাশনাল ওয়ার্কাররাও এটাতে অ্যাপ্লাই করতে পারছেন এবং সেটা কিন্তু লেখা থাকে ক্লিয়ারলি যে হু ক্যান অ্যাপ্লাই। সো আপনারা jobbank.gc.ca-তে অবশ্যই দিন রাত পরিশ্রম করে ওখানে দেখবেন। এবং কানাডায় জব পাওয়া কিন্তু এত ইজি না, আপনার ক্যানাডিয়ানরা জব পাচ্ছে না অনেক ক্ষেত্রে। সো আপনি কিভাবে পাবেন? আপনার পাওয়ার জন্য কেন আপনাকে আনবে? তো এই লজিকটা কিন্তু আপনার নিজের মধ্যে আনতে হবে এবং আপনাকে খুব পরিশ্রম করে জব ব্যাংকে কন্টিনিউয়াসলি আমি বলবো যে অ্যাপ্লিকেশন করে যান, কোনো সময় লেগে যায়। আর যদি আমাদের হেল্প চান, অবশ্যই আমরা হেল্প করতে পারি। আমাদেরকে ইমেল পাঠাতে পারেন, আপনাদের রেজিউমে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল হচ্ছে lavie@immigration@gmail.com। সবার জন্য রইল শুভকামনা। আর কোনো বিস্তারিত জানতে হলে আমাদের বাংলাদেশ অফিসেও যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।